The North Ship, Philip Larkin. Philip Arthur Larkin, 1922-1985, was a renowned English poet and novelist. 1922 সালে জন্ম, 1985 সালে মৃত্যু। was a renowned English poet and novelist. তিনি ছিলেন এক বিখ্যাত ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। novelist ঔপন্যাসিক। His first book of poetry was The North Ship. তার প্রথম কাব্যগ্রন্থ ছিল দ্য নর্থ শিপ, ফলোড বাই টু নোভেলস। এরপর তিনি দুটো উপন্যাস লেখেন, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। জিল এবং এ গার্ল ইন উইন্টার দুটো উপন্যাসের নাম। হি কেম টু প্রমিনেন্স ইন 1955 উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পয়েমস। 1955 সালে তিনি খ্যাতি শিরোনামে আসেন। কেম টু প্রমিনেন্স, খ্যাতির শিরোনামে তিনি খ্যাতিমান হন। উইথ দ্য পাবলিকেশন অফ হিজ সেকেন্ড কালেকশন অফ পয়েমস, যখন তার দ্বিতীয় কাব্যগ্রন্থ, দ্বিতীয় কবিতা সংকলন প্রকাশিত হয়। দ্য লেস ডিসিভড, এটা হচ্ছে কবিতা সংকলনের নাম। ফলোড বাই দ্য হুইটসান ওয়াইডিং অ্যান্ড হাই উইন্ডোজ। এরপরে তার আরও দুটি কবিতার বই বেরোয়, একটা হচ্ছে হুইটসান ওয়াইডিং আর একটা হচ্ছে হাই উইন্ডোজ। হি ওয়াজ অফার্ড দ্য পজিশন অফ পোয়েট লেরুয়েট in 1984 but he declined it. 1984 সালে তাকে সভাকবির, ইংল্যান্ডের রাজকবির সম্মান দেওয়া হয়, কিন্তু তিনি এটা প্রত্যাখ্যান করেন। পয়েট লেরুয়েট, রাজকবি, দেশের শ্রেষ্ঠ কবি, কিন্তু তিনি এটা প্রত্যাখ্যান করেন। ডিক্লাইন, প্রত্যাখ্যান করা। দিস পোয়েম ডেসক্রাইবস দ্য জার্নি অফ থ্রি শিপস। এই কবিতায় তিনটি জাহাজের বর্ণনা, তিনটি জাহাজের যাত্রার বিবরণ আমরা দেখতে পাই। দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশনস, যে জাহাজগুলো ভিন্ন ভিন্ন গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ডেস্টিনেশন, গন্তব্যস্থল। হোয়াইল টু শিপস রিটার্ন, যখন দুটো জাহাজ ফিরে আসে। ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, একটা জাহাজ এগিয়ে যায়। অ্যান্ড ফেসেস পেরিল টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তার দীর্ঘ যাত্রা চালিয়ে যাওয়ার সময় বিপদের সম্মুখীন হয়। ফেসেস পেরিল, পেরিল বিপদ, ফেসেস পেরিলস বিপদের সম্মুখীন হয়, দীর্ঘ যাত্রার সময় বিপদের সম্মুখীন হয়। অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, এটা অনেকটা উচ্চাকাঙ্ক্ষার প্রতীকের মতোই। দ্যাট ওভারকামস অল অবস্টাকেল, যেটা সমস্ত বাধা, প্রতিবন্ধকতা ইত্যাদি জয় করে। ওভারকাম, কাটিয়ে ওঠা, জয় করা। অবস্টাকেল, বাধা, প্রতিবন্ধকতা, হিন্ড্রেন্স। এই প্রসঙ্গে বলি, আগেকার দিনে জাহাজ বাতাসের গতিকে কাজে লাগিয়ে চলতো। তারপরে যখন যন্ত্রচালিত জাহাজের আবিষ্কার হলো, তখন জাহাজ শিল্পে বিপ্লবের সূচনা হলো। এরোপ্লেন আবিষ্কার হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত বাণিজ্য দুটোই চলতো জাহাজে। স্বামীজি আমেরিকা জাহাজেই গিয়েছিলেন। জাহাজ যখন বিভিন্ন দেশের বিভিন্ন বন্দরে থামতো, তখন তিনি সেই দেশগুলো যতটা সম্ভব ঘুরে নিতেন। এমনকি ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ, তিনিও আমেরিকায় কৃষ্ণনাম প্রচারে গিয়েছিলেন জাহাজে চড়েই। এরোপ্লেন আবিষ্কারের পর আন্তর্জাতিক যাত্রী পরিবহন এরোপ্লেনেই হয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ জাহাজেই হয়ে থাকে। এখনও এক একটি জাহাজ এত বড় যে 8 থেকে 10টি বড় ফুটবল মাঠ বা তার থেকেও বেশি একটা জাহাজে ধরে যাবে। বুঝতে পারছো জাহাজ কত বড়? জাহাজে চাকরির মজা হলো, তোমাকে 6 মাস জলে, 6 মাস ডাঙায় থাকতে হবে। অবশ্য তুমি যখন ডাঙায় থাকবে তখন সবেতন তুমি ডাঙায় থাকবে। তবে পরিবার পরিজন ছেড়ে জলে থাকতে হবে। এখন স্যাটেলাইট ফোন চলে এসছে, তাই পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাবে। তথ্য প্রযুক্তি সংস্থা আসার আগে জাহাজের নাবিকদের বেতন ছিল সর্বোচ্চ। এবং আরেকটা বিষয় তোমরা জেনে অবাক হয়ে যাবে, ভিটামিন সি আবিষ্কারের সঙ্গে এই জাহাজের একটা সম্পর্ক রয়েছে। কীরকম? কয়েক শতাব্দী আগে জাহাজে অবস্থানরত নাবিকের মুখে ঘা, ত্বকে রক্তক্ষরণ, ক্ষতস্থানের ধীর গতিতে নিরাময়, বিভিন্ন উপসর্গে ভুগত। এর ফলে অনেকেই মারা যেত। মধ্যযুগে নাবিকদের মধ্যে এই রোগে ভোগার ও মৃত্যুর হার ছিল ব্যাপক। কলম্বাসের আটলান্টিক সমুদ্রযাত্রা ও স্টিম ইঞ্জিন উৎপত্তির মাঝামাঝি সময়ে প্রায় 2 মিলিয়ন নাবিক, অর্থাৎ 20 লক্ষ নাবিক এই রোগে ভুগত। বিশ্ববিখ্যাত পর্যটক ভাস্কো ডা গামা, ম্যাগালান, জর্জ অ্যানসন প্রমুখ এই রোগ থেকে অব্যাহতি পায়নি।
এই রোগের প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া হয় যে যারা জাহাজে কাজ করে তাদের খাদ্য তালিকায় টাটকা শাকসবজি, ফল, মূল ইত্যাদি থাকতো না বললেই চলে। পরবর্তীকালে স্কটল্যান্ডের চিকিৎসক জেমস লিন্ড লক্ষ্য করেন 1775 সালে যে সমস্ত জাহাজের কর্মী তারা লেবু জাতীয় ফল খায় তাদের মধ্যে এই রোগ কিন্তু ধীরে ধীরে সেরে যায়। তখন বিজ্ঞানীরা দেখেন যে লেবু জাতের ফলের মধ্যে নিশ্চয় এমন কিছু রয়েছে যেটা স্কার্বি রোগ প্রতিরোধ করতে পারে। তারা লেবু জাতীয় ফল থেকে এই খাদ্য প্রাণটি আলাদা করেন, তার নাম দেয় অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। ভিটামিন সি আবিষ্কারের পর আস্তে আস্তে এই রোগ থেমে যায়। তাহলে এরপর আমরা কবিতাটা দেখে নিই। দেখে যাও। আই স 3 শিপস গো সেলিং বাই। আমি দেখতে পেলাম 3টি জাহাজ পাড়ি দিল। গো সেলিং বাই, সেল, সমুদ্রের উপরে জাহাজের যে চলাচল সেটা বোঝাতে সেল ব্যবহার করা হয়। আই স 3 শিপস গো সেলিং বাই। আমি দেখতে পেলাম 3টি জাহাজ সমুদ্রে পাড়ি দিল। ওভার দ্য সি, দ্য লিফটিং সি, সমুদ্রের উপর দিয়ে। দ্য লিফটিং সি, উত্তাল সমুদ্র, ঢেউ জাগানো সমুদ্র, যে সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সেরকম সমুদ্রের উপরে 3টি জাহাজ রওনা দিল। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালবেলার প্রভাতী আকাশে, সকালবেলার আকাশে বাতাস জেগে উঠল, বাতাস বইতে লাগলো। রাইজ থেকে আসছে রোজ, রাইজ, রোজ, রাইজেন। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, একটি জাহাজ ছিল দীর্ঘ যাত্রার জন্য সুসজ্জিত। রিগড, সুসজ্জিত জাহাজ, দীর্ঘযাত্রার জন্য সুসজ্জিত জাহাজ বা নৌকা। এ সি পরে বোট ইকুইপড ফর এ লং জার্নি, রিগড, ইকুইপড ফর এ লং জার্নি। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, একটি জাহাজ ছিল দীর্ঘযাত্রার জন্য সুসজ্জিত। দ্য ফার্স্ট শিপ টার্নস টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা পশ্চিম দিকে ঘুরে গেল। টার্নড, ঘুরে গেল। টুয়ার্ডস দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রের উপর দিয়ে, সেই প্রবহমান সমুদ্রের উপর দিয়ে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পসেসড অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, আর বাতাসকে পুরোপুরি কাজে লাগিয়ে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পসেসড, বাতাসকে পুরোপুরি কাজে লাগালো। অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, বাতাস একে একটা ধনীর দেশে নিয়ে গেল, একটা সমৃদ্ধশালী ধনীর দেশে নিয়ে গেল। বাই দ্য উইন্ড ওয়াজ অল পসেসড, অর্থাৎ বাতাসটাকে পুরোপুরি কাজে লাগালো। আগেকার দিনে বাতাসকে পালে কাজে লাগিয়ে জাহাজগুলো দীর্ঘ যাত্রা করত। অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, বাতাস একে একটা সমৃদ্ধশালী ধনী দেশে নিয়ে গেল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটা ঘুরে গেল পূর্ব দিকে। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রের উপর দিয়ে, কম্পমান সমুদ্রের উপর দিয়ে। কোয়াকিং, কম্পমান, উত্তাল। স্টারিং সি, কোয়েক থেকে আসছে কোয়াকিং, QUAKE, তার থেকে কোয়াকিং, আইনজি যোগ করার সময় এইটা উঠে যাচ্ছে। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, পশুর মতো বাতাস এটাকে শিকার করলো। অর্থাৎ বাতাসের গতিটাকে সে কাজে লাগাতে পারল না, হয়তো উল্টো দিকে বাতাস বইছিল। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, আর নোঙরের বন্ধনে তাকে বন্দি করলো। অ্যাঙ্কার, নোঙরের বন্ধনে, নোঙর ফেলতে বাধ্য হলো। ইন ক্যাপটিভিটি, বন্দিদশা, ক্যাপটিভ, তার থেকে ক্যাপটিভিটি, নোঙরের বন্দিদশায় সে আবদ্ধ হলো, অর্থাৎ নোঙর ফেলতে বাধ্য হলো। বাতাস, সেই জাহাজ আর এগুতে পারল না। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটা চলে গেল উত্তর দিকে। ড্রাইভ থেকে ড্রোভ, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তৃতীয় জাহাজ চলে গেল উত্তর দিকে। ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, সমুদ্রের উপর দিয়ে। ক্রমশ অন্ধকার হয়ে যাওয়া, ডার্কেনিং, ক্রমশ অন্ধকার হয়ে আসছে এরকম সমুদ্রের উপর দিয়ে। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফর্থ, কিন্তু বাতাসের কোনো শ্বাস এগিয়ে এলো না, অর্থাৎ এটাও বাতাসকে কাজে লাগাতে পারলো না। জাহাজটা যখন সমুদ্রের উপর দিয়ে যাত্রা শুরু করলো, বাতাসের গতি, বাতাস তাকে গতি দিল না। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফর্থ, কাম ফর্থ, এগিয়ে আসা,
বাতাস তাকে এগিয়ে এসে সাহায্য করলো না। অ্যান্ড দ্য ডেক শোন ফ্রস্টিলি, ডেক জাহাজের পাটাতন তুষার কোনায় চকচক করে উঠল, অর্থাৎ প্রচণ্ড তুষারপাত হচ্ছিল, আর বাতাস ছিল না। সাইন থেকে আসছে শোন, ফ্রস্টিলি, ফ্রস্ট থেকে ফ্রস্টিলি, ফ্রস্ট তুষার, অর্থাৎ বাতাসের এই জাহাজের পাটাতনে প্রচণ্ড তুষারপাত হতে লাগলো, আর তুষারপাত হয়ে সেখানে চকচক করতে লাগলো। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরে আকাশ উত্তাল হয়ে উঠল। উত্তরে আকাশ আরও উঁচু আর কালো। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, সেই উত্তরে আকাশ উঁচু আর কালো হয়ে উঠল সেই গর্বিত আর নিষ্ফলা সমুদ্রের উপরে, অর্থাৎ উত্তরে আকাশে উঁচু কালো মেঘ দেখা দিল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব আর পশ্চিম দিক থেকে জাহাজগুলো ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, আনন্দের সাথে অথবা দুঃখের সাথে, খুশি মনে অথবা অখুশি মনে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, দূর থেকে দূরান্তরে। তৃতীয় জাহাজটা চলে গেল বহুদূর। ইন্টু অ্যান আনফরগিভিং সি, এক ক্ষমাহীন সমুদ্রের মধ্য দিয়ে তৃতীয় জাহাজটা বহুদূর পাড়ি দিল। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, এক আগুন ঝরানো নক্ষত্রের নিচ দিয়ে। ফায়ার স্পিলিং স্টার অর্থাৎ অত্যন্ত উজ্জ্বল। আন্ডার এ ব্রাইট স্টার, অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এটা ছিল একটা দীর্ঘ যাত্রার জন্য সুসজ্জিত। রিগড, ইকুইপড ফর এ লং জার্নি, এটা একটা দীর্ঘ যাত্রার জন্য সুসজ্জিত ছিল।